প্রত্যেক পার্লামেন্ট সেশনের পরেই আমি আমার ত্রিপুরার সমস্ত সাংবাদিক বন্ধুদের সঙ্গে মিলিত হই। আর যেটা আমার দায়িত্ব অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, যে ওই সেশনে আমি ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কি কি বিষয় সরকার বা পার্লামেন্টে রেখেছি সেই বিষয়ে অবগত করানো অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সেটা আমার দায়িত্ব। আর তারই অংশ হিসাবে আজকের এই প্রেস কনফারেন্স। এবারের সেশনের বিষয়ে আপনারা সবাই অবগত আছেন যে সেশন আমরা সুন্দরভাবে চালাতে পারিনি অপোজিশনের হাঙ্গামার জন্য। ইস্যু এদের কাছে কোনো কিছু নেই, তারপরও লোকসভা এবং রাজ্যসভা সঠিকভাবে চলতে দেয়নি। কিন্তু তারপরও আমরা যারা ভারতীয় জনতা পার্টির সাংসদ রয়েছেন হাউসে অংশগ্রহণ করার জন্য তৈরি আমরা করেছিলাম, এবং সেই বিষয়ে আপনাদের অবগত করতে চাই। আমি টোটাল 57 স্টার্ট আনস্টার্ট কোশ্চেন তো পরবর্তী সময় হয়, কিন্তু 57 কোশ্চেন আমি ত্রিপুরা এবং ভারতবর্ষের বিভিন্ন নর্থ ইস্টের বিভিন্ন সমস্যা বা সমাধান বা তার ইস্যু কোশ্চেন জমা দিয়েছিলাম। তার মধ্যে 15টি কোশ্চেন আমার অ্যাকসেপ্ট হয়েছিল, সব তো অ্যাকসেপ্ট হয় না। তো তার মধ্যে 14টি আনস্টার্ট কোশ্চেন আর 1টি স্টার্ট কোশ্চেন, সেটা দেওয়া হয়েছিল। আর সেই ইস্যুগুলি তো আপনাদের কাছে ডেটা আমি দিয়ে দেবো, কপি একটা করে। একটা কোশ্চেন করেছিলাম রাজ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্টের বিশেষ সহায়তার জন্য, কারণ ক্যাপিটাল এক্সপেন্ড যে ইনভেস্টমেন্ট তার মধ্যেই রাজ্যের আর্থিক উন্নয়ন হয়। কয়লার উপর অত্যাধিক নির্ভরতা কম করার জন্য একটা কোশ্চেন করেছিলাম। ইন্টিগ্রেটেড ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ফর অর্গানাইজেশন লাগু করার জন্য একটা কোশ্চেন করেছে। অটল বীমা কল্যাণ যোজনার উপরে কোশ্চেন করেছিলাম। ফার্টিলাইজার বিতরণের উপরে কোশ্চেন করেছেন। ত্রিপুরা কৃষি প্রধান রাজ্য, ত্রিপুরার সমগ্র শিক্ষার উপরে একটা কোশ্চেন করেছিলাম। মাইনিং সেক্টরে সুধার মিনারেল এক্সপ্লোরেশন উপরে কোশ্চেন করেছিলাম। রেলওয়ের নীর প্রকল্পের উপরে কোশ্চেন করেছেন। ন্যাচারাল গ্যাস তার বিস্তারের উপরে কোশ্চেন করেছিলাম, কারণ ত্রিপুরাতে যতগুলো পাওয়ার প্রজেক্ট আছে সবগুলোই গ্যাস বেসড। আগে ডুম্বুরে ছিল খানিকটা, সেটাও বন্ধ হয়ে গেছে। তো ত্রিপুরাতে সমস্ত পাওয়ার প্রজেক্ট আমাদের কাছে যতগুলো আছে সেগুলো গ্যাস বেসড। বন্ধ করা ফার্টিলাইজার ইউনিটস আবার চালু করার সেই বিষয়ে কোশ্চেন করেছিলাম। PMMKSSY প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহযোজনা, তার উপরে কোশ্চেন করেছিলাম। ত্রিপুরার এবং পূর্বোত্তর রাজ্যের নিউক্লিয়ার টেকনোলজি নন পাওয়ার বিষয়ে উঠেছিলাম। ত্রিপুরাতে অনগোয়িং ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট, তার উপরে কোশ্চেন করেছে। এমপি ল্যাডের বিষয়ে আমি রাজ্যসভা এমপি থাকাকালীন কম সময় ছিল আমার কাছে। 4 কোটি 43,29,552 টাকা রাজ্যসভার এমপি ল্যাডতে খরচা হয়েছিল। আর লোকসভা থেকে
11,33,63,234। কুল মিলিয়ে দুইটা মিলিয়ে 15,76,92,786 টাকা ব্যয় হয়েছে বিভিন্ন প্রকল্পে। সেটা যদি পার্সেন্টেজ দেখি, কমপ্লিটেশনের পার্সেন্টেজ 77.11%। রাজ্যসভা তো আমার 100% ছিল। তার সঙ্গে যেটা আমি 15,76,000 বললাম, 76 লক্ষ, তার সঙ্গে আরেকটা অ্যাড হবে যেটা এখনো আমি রিলিজ করে দিয়েছি, এখনো ইমপ্লিমেন্টেশন হয়নি। সেটা আরো 90,6,06,875 টাকার একটা প্রজেক্ট আমি মঞ্জুরি দিয়েছি। পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড, কারণ এমপিরা তাদের কোটা থেকে পিএম রিলিফ ফান্ড থেকে টাকা রিলিজ করতে পারে মুমূর্ষ রোগীদের জন্য। সেটাতে 24টা এই পর্যন্ত ত্রিপুরার 24টি ব্যক্তি তার সহযোগিতা পেয়েছে পিএম রিলিফ ফান্ড থেকে, আর তাতে 56,90,249 টাকা ত্রিপুরার মানুষ পেয়েছে। ন্যাশনাল হাইওয়ের বিষয়ে বিশেষ করে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ন্যাশনাল হাইওয়েতে ত্রিপুরাতে প্রায় 22,000 কোটি টাকার উপরে কেন্দ্র সরকার ত্রিপুরা সরকারকে দিয়ে এখানে ন্যাশনাল হাইওয়ে NHIDCL কাজ করেছে। কিন্তু 2024-এর বন্যার পর আর যারা এই কাজগুলি টেন্ডার পেয়েছিল এরা সঠিকভাবে না করার কারণে ত্রিপুরার ম্যাক্সিমাম ন্যাশনাল হাইওয়ের অবস্থা খারাপ। সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়ও নীতিন গাডকারি যে কনসার্ন মিনিস্টার রয়েছেন ওনার সঙ্গে পুরো টিম নিয়ে দেখা করেছিলেন, এবং পরবর্তী সময়ে আমি কন্টিনিউয়াস মন্ত্রীর সঙ্গে এবং অফিসারদের সঙ্গে বসে তা ফলো আপ করেছি। তার মধ্যে কিছু অ্যাকশন হয়েছে, কিছু রাস্তা যেই কন্ট্রাক্টর পেয়েছে তাকে দিয়ে করানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি 3-4টা প্যাচ রয়েছে যেটা খোয়াই কৈলাস শহর হয়ে যেটা কমলপুর হয়ে যায় সেই রুটটার, সেটা নতুন কন্ট্রাক্টরকেই দেওয়া হয়েছে। কিছু টেন্ডার হয়ে গেছে, আর সেটা ইমার্জেন্সি হিসাবে কাজগুলিকে NHIDCL রাইটসকে, যেটা রেলওয়ের একটা সংস্থা আছে, তাকে দিয়ে করার ব্যবস্থা করিয়েছেন। আমি NHIDCL MD এবং ডাইরেক্টর টেকনিক্যাল তাদের দুইজনকেই ত্রিপুরাতে পাঠিয়েছিলাম। এরা দুজনেরা 7 দিন ত্রিপুরাতে ছিল। থাকার পর আমি বলেছিলাম যে কমসে কম এই বৃষ্টির মধ্যে আপনারা বিটুমিন বা রাস্তা তৈরি করতে পারবেন না, কমসে কম পাথরের চিপস দিয়ে রোলার লাগিয়ে কমসে কম চলে যেতে পারে সে তার ব্যবস্থা করার জন্য। সেটা একটা করেছে, তার একটা রিপোর্ট আমার কাছে পাঠিয়েছে। বাকি আরেকজন শিলচর থেকে একজন কন্ট্রাক্টরকে লাগিয়ে এখানে কাজ করার জন্য নতুন ভাবে ওনারা অ্যাড করেছেন, তার জন্য এক্সট্রা পয়সা দিয়েছেন। কারণ কি, যারা এখানে কন্ট্রাক্টর কাজগুলি করছিল এরা ফান্ডের কারণে করতে পারছে না, বিভিন্ন বাহানাবাজি করছিল, আর সেই কারণে তাদেরকে 1-2 জনকে ব্ল্যাকলিস্টও করা হয়েছে, আর নতুন করেও কাজ দেওয়া হয়েছে। আমি NHIDCL এর বিষয়ে যা যা হয়েছে তার একটা প্রজেক্টের কপি ইংলিশ ভার্সনে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা ডিটেলসটা পেয়ে মানুষ যাতে অবগত হতে পারে যে সরকার আর কেন্দ্র সরকার মিলে কি কি কাজ করছে। কারণ দেখুন,
সেই বিষয়ে আলোচনা করা, সমালোচনা করা সহজ, কিন্তু ত্রিপুরাতে 7 মাস বৃষ্টি হয়, ত্রিপুরাতে ল্যান্ডস্লাইডিং হয়, ত্রিপুরাতে যে মাটি আছে সেই মাটিটা এমনিতে বৃষ্টি না হলে, শক্ত বৃষ্টি হলে একদম কাদামাটি হয়ে যায়। তো এই স্বাভাবিকভাবে এইগুলো রোডের জন্য সমস্যা তৈরি করে। কিন্তু তবু আমি বলবো NHIDCL যেই কাজগুলো দিয়েছিল যে কন্ট্রাক্টরদেরকে, তাদেরকে ঠিকভাবে যদি NHIDCL ফলো আপ করতেন তাহলে হয়তোবা আজকের যে স্থিতি সেটা হতো না। আমি স্পষ্টতার সঙ্গে মিনিস্টার, কনসার্ন সেন্ট্রাল মিনিস্টার এবং NHIDCL MD, ডাইরেক্টর টেকনিক্যাল এবং সমস্ত ইঞ্জিনিয়ারদের সঙ্গে আমার বাড়িতে বসেছিলাম, ওনার অফিসে বলেছিলাম, কন্টিনিউ আমি এখান থেকে যাওয়ার পর আবার বাড়িতে ডেকেছি। তো আমি এবং ত্রিপুরা সরকার মিলিয়ে আমরা যে কম সময়ের মধ্যে যাতে ত্রিপুরার মানুষ তার সমস্যার সমাধান করতে পারে সেই দিকে আমরা কাজ করছি। সেটা একটা বড় সমস্যা ত্রিপুরাতে আজকের দিনে। আমি আশা করি কম সময়ে তার সমাধান হবে। এছাড়া আমি বিভিন্ন বিষয়ে পত্রাচার করে থাকি, তার বিষয়ে আপনাদেরকে সময়ে সময়ে অবগত করাই। 3টি প্রজেক্ট আমি দিয়েছিলাম ট্যুরিজম ডিপার্টমেন্টে। তার মধ্যে দত্তেশ্বরী কালীবাড়ি আছে, বিলুনিয়াতে একটা কালীবাড়ি আছে, আরেকটা জোলাবেড়াতে কালীবাড়ি। এই 3টের প্রায় 30 কোটি টাকা ব্যয়ে কেন্দ্র সরকার সেই টাকাটা দেবে। আর মজলিশপুরের জিরানিয়াতে 140 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা সরকার, সুশান্ত চৌধুরী মহোদয় যে মন্ত্রী আছেন, উনি একটা স্কিম পাঠিয়েছেন, সেটা আমি ট্যুরিজম মিনিস্টারকে দিয়েছি। আর সেটাও কম সময়ের মধ্যে 140 কোটি টাকা সেটা স্যাংশন হবে। আরেকটাও মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরী মহোদয় পাঠিয়েছেন, সেটাকে আমি ফলো আপ করছি, একটা টি ট্যুরিজমের উপরে সাউথে করার জন্য, সেটারও করবে। 50 কোটিতে প্রজেক্ট একটা দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু সেটা 50 কোটির দিকে, আর তার আগে ADB দিয়েছে। কিন্তু 50 কোটিকে ডেভেলপ করার জন্য আমি মন্ত্রীকে বলেছি, ট্যুরিজম মিনিস্টারকে, কারণ এটা বাউন্ডারি ওয়াল দিয়ে তারপর 50 কোটিতে একটা বড় প্যাকেজ দিয়ে করতে হবে তার ডেভেলপমেন্ট। এখন কেন্দ্র সরকারের তরফ থেকে সেখানে এসে মূর্তিগুলো ঘষামাজি এসব ছোট কাজ করছে, কিন্তু আলটিমেটলি তাতে কোনো কিছু হবে না। বড় একটা প্যাকেজ আমি বলেছি মিনিস্টারকে তৈরি করে দেওয়ার জন্য। তো 50 কোটিতে একটা বড় একটা প্যাকেজ এনে 50 কোটির সর্বাঙ্গীন বিকাশের জন্য, সেখানে একটা ক্যাফেটেরিয়া থাকবে, সেখানে শৌচালয় থাকবে, রোডটা ঠিক করতে হবে, বাউন্ডারি ওয়াল চারিদিকে দিতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। তো তার জন্য বড় একটা প্রজেক্ট তৈরি করার জন্য বলেছি, সেটা হলে 50 কোটির সর্বাঙ্গীন উন্নয়ন হবে। কোন মিলিয়ে এই বিষয়গুলো আমি সময়ে সময়ে তুলেছি। আর কোশ্চেন আর যে বিষয়গুলো আপনাদের সামনে চলে আসবে, আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে বলতে পারেন। কারণ কি, সেশন তো চলেনি, তারপর আমরা 4টে বিল পাস করেছি। 4টে বিল পাস করেছি। একটা কেরালার নাম আমরা মালায়ালামে রেখেছি কেরলম। দুর্ভাগ্যের বিষয় যে কেরলম নাম রাখার সময় কংগ্রেসের বিধায়করা হাল্লা করছিল। তারপরে আমরা সুপ্রিম কোর্টের 7 জন জাজের বাড়ানো হয়েছে, কারণ প্রচুর কেস পেন্ডিং থাকে, তার জন্য জাস্টিস চাই, সেটাও করেছি। আমরা কোঅপারেশনের একটা বিল পাস করেছি, সেটাতে বড় মাত্রায় আম জনতা লাভান্বিত হবে। এভাবে আমরা 4টা বিল, ওখানে একটা মাইন্স এন্ড মিনারেলস এর একটা ফাইল আমরা বিল পেশ করেছি এবং পাস করিয়েছি। আর ফাইন্যান্সের আমাদের ডিমান্ডস অফ গ্রান্ট, সেগুলোকে পাস করিয়েছি। তো আমি আশা করি তাতে ত্রিপুরা সহ সমস্ত ভারতবর্ষের মানুষ উপকৃত হবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করুন। স্যার, আপনি বলছিলেন এই জাতীয় সড়ক নিয়ে যদি NHIDCL আরেকটু ফলো আপ করতো তাহলে কাজের ক্ষেত্রে হয়তো গতিটা আরেকটু সুন্দর হতো, এবং আপনি ঠিকাদারদের কথা বলছিলেন, বেশ কিছু ঠিকাদারকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে। একটা বিষয় উঠে আসছে যে 108B NH অর্থাৎ আগরতলা খোয়াই এবং 208B যেটা আপনি বললেন কমলপুর কৈলা শহরের, এটা সব থেকে বেশি বাজে অবস্থায় রয়েছে এই মুহূর্তে। একেবারে যদি বলা হয় প্র্যাকটিক্যালি মরণ ফাঁদ এই মুহূর্তে দাঁড়িয়ে।
সেটা নিয়ে আপনি এর আগেও কথা বলেছেন। এই যে ঠিকাদারদের কথা বলছেন, পাবলিকের একটা জিনিস জানার সেখানে প্রথম থেকে NHICDL এর হাত ধরে সিকটেক কোম্পানিটির কাজটা যদি শুরু হয়ে থাকে, এর পর কোন কোন কোম্পানিগুলি এসছে এবং যাদের যাদের যে ব্ল্যাকলিস্টের কথা বলেছেন, কাদের কাদের ব্ল্যাকলিস্ট করেছেন, এটা যদি একটু স্পেসিফিক বলেন। আর এই যে বললেন NHICDL এর ফলো আপটা, তাহলে কি আপনি বলছেন যে NHICDL সেখানে ঠিকঠাক ভাবে কাজ করেনি? তো আমি তো বলছি তো, কেন্দ্র সরকার আমাদের, রাজ্য সরকার আমাদের। রাজ্যতে NHIDCL দেখার জন্য একজন চিফ ইঞ্জিনিয়ার থাকে, দায়িত্ব থাকে, কিন্তু মূল দায়িত্ব NHIDCL। কেন্দ্রীয় মন্ত্রী হাত ঢেলে পয়সা দিয়েছেন, 22,000 কোটি টাকার রোডের কাজ দেওয়া ত্রিপুরার মতো ছোট রাজ্যে চারটিখানে কথা না। নীতিন গাডকারি দিয়েছেন, কিন্তু NHIDCL আমি এই বিষয়ে আমি স্পষ্টতার সঙ্গে মন্ত্রীকে বলেছি, আপনি দরকার হলে NHIDCL বন্ধ করে দিন। আপনি NHIDCL বানানো হয়েছিল নর্থ ইস্টের রাজ্যগুলোর ওভারঅল ডেভেলপমেন্ট করার জন্য, রোড কনস্ট্রাকশন। তার মানে কি আরো বেশি দ্রুত যাতে কাজ হয়, NHK দিলে সারা ভারতবর্ষের কাজ করতে থাকে, নর্থ ইস্টে ফোকাস করতে পারে, ফোকাস করার জন্য দেওয়া হয়েছে। আলটিমেটলি নর্থ ইস্টে সমস্ত কোন রাজ্যের মধ্যে বৃষ্টি বেশি হয়। আর আমাদের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে ত্রিপুরাতে পাথরই নেই আমাদের কাছে। বাকি সবগুলো স্টেটের কাছে নিজেদের স্টোনার রয়েছে, মেঘালয় পর্যন্ত সবগুলোর কাছে, আসাম, মেঘালয়, মণিপুর সবার কাছে রয়েছে, ত্রিপুরাতে নেই। সেটা আমাদের জন্য মূল সমস্যা, কষ্ট আমাদের বেড়ে যায়। আমি এদেরকে বারবার বলেছি যে যদি ত্রিপুরা স্থায়ী সমস্যার সমাধান করতে হয়, বিটুমিনের রাস্তা নয়, কনক্রিটের রাস্তা করার জন্য, তাতে 1.5 গুণ পয়সা বেশি যায়। আমি ওই দিনে আপনাদের শেয়ার করি, NHIDCL এর MD কে বলেছি, ওনাকে বলে দিচ্ছি যে আপনাকে আমি বারবার বলেছি যে কাজগুলো দরকার দেরি হোক, কিন্তু আপনি কনক্রিটের করুন, তাতে 1.5 গুণা গেলে দরকার রাস্তা কম করুন, কিন্তু কনক্রিট করলে সেটা কমসে কম 10 বছর থাকবে, টিকবে, পয়সাটা বেশি যাবে। কিন্তু এখন এরাই বলছে যেই কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছে সমস্ত রাস্তায় শেষ হয়ে গেছে, আবার নতুন করে টেন্ডার দিতে হচ্ছে। এখন যে হচ্ছে ইমার্জেন্সি রাইটস কে দিয়ে নতুন টেন্ডার দিচ্ছে, তার মানে আবার ততটাই পয়সা খরচ হবে। তারপরে তার মানে কি যেই টাকাটা 100 টাকা খরচে, আবার 100 টাকা 200 টাকা খরচ। যদি এটা মানে সিমেন্টের করে তৈরি করে দিত, তাহলে হয়তো বা 1.5 গুণা 100 টাকার জায়গা 150 টাকা যেত। উদাহরণ তো আমি বোঝানোর জন্য তো করতে পারি, কিন্তু আজকাল এই দেশের মধ্যে সমস্যা, বিরোধীরা এরা বেশি বুঝে, এরা ইঞ্জিনিয়ার, কিন্তু এদেরকে 1-2 জনকে আমার যতটা আমি এখন বলতে পারবো না, 1-2 জনকে এরা সাসপেন্ডও করেছে। এবং আপনি যেটা বলেছেন যে ব্ল্যাকলিস্ট কাদের কাদের করেছে, এখন আমার কাছে লিস্টটা নেই, কিন্তু ব্ল্যাকলিস্ট করেছে উত্তরাখণ্ডের কন্ট্রাক্টর, আমার নামটার খেয়াল নেই, এদেরকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবং এদেরকে কাছ থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। ওয়ার্ক উইথড্র করে 1-2টা প্যাকেজে আছে, আমার কাছে আছে, ডিটেলস আপনাদের দিয়ে দেবে। 2টো প্যাকেজের মধ্যে পুরনো কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করানো হচ্ছে, বাকি যে প্যাকেজ গুলো সেখানে তাদেরকে তুলে দিয়ে ইমার্জেন্সি রাইটস এর মাধ্যমে করা হচ্ছে। রাইটস এর মানে ন্যাশনাল হাইওয়ে একটা PSO তাকে দিয়ে করানো হচ্ছে। So in that case, is there any proposal? Because these roads were somewhere in the state government PWD also earlier. So हम उस टाइम में भी जो रोड बने थे उसका क्वालिटी तो इतना खराब भी नहीं. But in that case, will be a proposal because since they are not focusing on the northeast, as you are saying, the opposition also raised the same issue, and they said why not the state government given the money, the PWD is there, they can also go for it. দেখুন, বললেই হয় না, অপোজিশনে বলার জন্য, বিরোধিতা করার জন্য বলে। ন্যাশনাল হাইওয়েতে একটা ইট লাগাতে গেলেও ন্যাশনাল হাইওয়ে পারমিশন, আপনি তো মূর্তিও লাগাতে পারবেন না। তো সেগুলো ফালতু কথা বলা হয়। আর ত্রিপুরা সরকার এমন ক্ষমতা নেই যে ন্যাশনাল হাইওয়ে এখান থেকে চলে যায়, আমরা বলে দিলাম ন্যাশনাল হাইওয়ে তোমাদের করতে হবে না। ত্রিপুরা সরকার 22,000 কোটি টাকা খরচা করে রোড বানাতে পারবে না। ত্রিপুরার টোটাল বাজেটেই 37,000 কোটি টাকা। তো 22,000 কোটি টাকা যদি রাস্তা বানায়, তো স্যালারি কোথা থেকে দেবো? The fund is given to the state government in that case. নেই ফান্ডে, আমরা কিছু কিছু কাজ PWDর কাছে নিয়ে আসি, করাই। PWDর কাছেও এমন স্ট্রেংথ নেই যে PWD NHIDCL কাজ করবে, PWD করবে। তার জন্য PWD স্টাফ ক্ষমতা অফিস বাড়াতে হবে, ক্যাপাসিটি বাড়াতে হবে। এখনো বহু NHIDCL এর মধ্যে আমাদের ত্রিপুরার ইঞ্জিনিয়ারিং এরা ডেপুটেশনে নিয়ে যায়। তো স্বাভাবিকভাবে তার জন্য আলাদা করে ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচার চাই, ত্রিপুরার বাজেট চাই। তো স্বাভাবিক ওই ক্যাপাসিটি সবগুলো কাজ যদি PWD কে দিয়ে দাও, অনেক স্টেটের মধ্যে দেওয়া হয় PWD কে,
আমিও এক সময় সিএম থাকাকালীন এই যে আগরতলা টু জিরানিয়া যে রোডটা যেটা চড়া করেছেন, এটা আমার সময় শুরু হয়েছিল, কিন্তু আমি নিজেই ভুক্তভোগী যে 4 বছর যাবত এই রোড কমপ্লিট হয়নি। আমি নিজে বলছি, বিরোধীতে বলার দরকার নেই, কিন্তু তাতে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী কি করতে পারে? কারণ কি, এই কাজগুলো দেওয়ার সময় আমি পিডব্লিউডিতে একবার নিয়ে এসেছিলাম, নিতিন গাডকারি জি বলে, তারপর সেটা যে কোনো কারণে আবার এনএচএডিসিএল কে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। তো সেটা যদি হ্যান্ড ওভার না করে আমরা যদি কোনো এলএনটি বা এই ধরনের কাউকে যে কাজটা, ওই সময় আমার মাথায় ছিল যে এলএনটি কে ডেকে বা বড় 2-4টে কোম্পানি ডেকে বলবো বলে, কিন্তু এদের মধ্যে কন্ডিশন এর আমি ডেকেছিলাম, দিল্লিতে বসেছিলাম, এলএনটি আমাকে বলেছিল স্যার আমরা তো 2000 কোটি টাকার নিচে কাজে চাই না, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা অন্য কাজ থেকে সেমি কন্ট্রাক্ট দিয়ে কাজ করি না, আমরা আমাদের নিজের মেশিনারি লাগাই, নিজের সিস্টেম লাগাই, তাহলে মিনিমাম 2000 কোটি টাকার যদি কাজ দেন তবেই আসবো। তো স্বাভাবিকভাবে আমি কথাবার্তা বলেছিলাম, বলার পরে আমি চলে যাওয়ার পরে সেটা কি হয়েছে না হয়েছে আলাদা বিষয়, সবটা তো ফলো করতে পারি না, কিন্তু ওভারঅল কাজগুলি হয়েছে, ভালো খারাপ যাই হয়েছে আপনাদের সামনে, সেটা ঠিক করা আমাদের দায়িত্ব। তার জন্য দায়িত্ব এটা ঠিক পাক্কা ডক্টর মানিক সাহা, বিপ্লব দেব, আমরা আছি, এই রাস্তাগুলো ঠিক করে দেব। মানুষের কষ্ট হচ্ছে, তার জন্য আমি নিজে ক্ষেত প্রকট করছি, কারণ এত টাকা আনার পরে, রাস্তাগুলি তৈরি করার পরে মোদীজি টাকাগুলি দিয়েছে ত্রিপুরা মানুষের জন্য, কিন্তু সবগুলো রাস্তা খারাপ হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে। তো সেগুলো যাতে তাড়াতাড়ি মেরামত করা হয়, তাড়াতাড়ি মেরামত নয়, কমপ্লিটলি নতুন প্যাকেজ করে আবার করতে হচ্ছে এই রোডগুলো। তো সরকার তো পয়সা দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট না করেনি, নিতিন গাডকারি বলছে অ্যাগেন করো, পুরো টাকা আমি দেবো। তো এখন আমাকে একটা লড়াই করতে হবে যে এগুলো যাতে, আমি আগেই বলেছিলাম যে প্রথমে স্টার্ট করো একটা, অ্যাজ এ এক্সাম্পল উদয়পুর টু অমরপুরের যে রোডটা আছে সেটা মানে সিমেন্টের দিয়ে তৈরি করো, একটা করলে তো বোঝা যাবে কি হচ্ছে, একটা পাইলট প্রজেক্ট বলেছিলাম। তা আমি যাই, এবার গিয়ে বসবো, বসে আমি করব। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার মানুষকে আশ্বস্ত করতে চাই, কষ্ট হয়, কারণ আমি কালকে যখন ঘুরেছি আমি দেখেছি আমারও কোমরে ব্যথা হয়, আমি তো মানুষের ভাই, তো মানুষ কত কষ্ট পাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে দেখি যে আপনারা অনেক সময় তার ছবি তুলে দেন, বা তো স্বাভাবিকভাবে আমি খুব খুশি হয়ে যাবে, মানিক সাহেব বহুত খুশি হয়ে যায়, এমন কোনো কিছু না। আমাদের মধ্যে দুঃখ, কারণ এত টাকা যে এনেছে তার কষ্টটা বেশি হয়, কারণ লড়াইটা করে আনতো। এইভাবে কেউ যদি ভাবে 22,000 কোটি টাকার কাজ এভাবেই উলুধ্বনি দিয়ে দিয়েছে, এমন না, তেমন না, অনেক কষ্ট করে আনতে, অনেক লড়াই ঝগড়া করতে হয়। তো যেটা হয়েছে সেটা যাতে তাড়াতাড়ি হয়, বৃষ্টির যে সিজনটা আছে, আমি আশা করি যে খুব কম সময়ের মধ্যে রোডগুলো ঠিক করার ব্যবস্থা এনএচআইডিসি করবে। যেসব এজেন্সি বা যারা এই কাজটি গাফিলতি করেছে তাদের এগেইনস্টে লিগ্যাল স্টেপ নেওয়ার ব্যাপারে আপনার কি? দেখুন, লিগ্যাল স্টেপ তো আর এমনিতে স্টেট গভর্নমেন্ট লিখে দেবে, লিগ্যাল স্টেপ তো নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি সেগুলো বলে দিয়েছি, এরা ব্ল্যাক লিস্ট করা তো লিগ্যাল নিচ্ছেই, এদের উপরে এদের যে আর্নেস্ট মানি টানি সব ফরফিটেড করে রেখেছে, আমি জানি এদের করেছে। তো স্বাভাবিকভাবে মানে আর্নেস্ট মানি ফরফিটেড করে দেওয়া, তারপর ব্ল্যাক লিস্ট করে দেওয়া, এদের বিল আটকিয়ে রেখেছে। তো এটাই পানিশমেন্ট তো দেবে না, কিন্তু ওই পানিশমেন্ট দেওয়াটা বড় কথা না, বড় কথা হলো ত্রিপুরার মানুষ সাফার করছে, সেটা হচ্ছে বড় কথা। পানিশমেন্ট দিয়ে খুশি হয়ে যাবো বিপ্লব দেব এই ধরনের মানুষ না। সেপারেট ইস্যু। এবার এফসিআর এ বিল খুব চর্চায় এসেছে, ত্রিপুরা তো উত্তর পূর্বাঞ্চলেতে কিভাবে এফেক্টেড হয় বা হচ্ছে, বা সংশোধনের পরে কিভাবে উপকৃত হবে আপনার? এফসিআর এর বিষয়ে আমি একটা কথা বলি, এফসিআর বিলটা কি যারা অপোজিশন করছে তারা পড়েছে, দেখেছে? দুর্ভাগ্য এই বিষয়টা যে আমাদের এখানে যারা অপোজিশন করেন, ইনক্লুডিং রাহুল গান্ধী, এরা না পড়ে জেএনইউ থেকে কেউ বলে দিয়েছে, তো তার উপর বেস করে রাজনীতিটা করে, বিলটা পড়েননি। তার মধ্যে বিপ্লব দেব তো বিলটা পড়েছে, এফসিআর এর বিলটার মধ্যে কি আছে? তাতে তো ভাই, আমি যদি নিজে একটা বাড়ি করি, আমার ছেলে যদি হঠাৎ করে দেখলাম যে টাকা নিয়ে এসছে, আমিও তো জিজ্ঞাসা করি টাকা কোথা থেকে নিয়েছিস, কোথায় পেলি? ভালো বাবা হলে তো সেটা জিজ্ঞাসা করবে, মা হলে জিজ্ঞাসা কর, সোর্স তো জিজ্ঞাসা করবে না, সোর্স জিজ্ঞাসা করতে পারবো না। ওখান থেকে টাকা এনে এনজিওর মাধ্যমে উড়িষ্যাতে যে পাসকোর মাধ্যমে যে কাজ হচ্ছিল সেগুলোকে বন্ধ করে ভারতবর্ষের জিডিপি কে 2-3% ডাউন করে দিয়েছে, পুরো দুনিয়াতে মেসেজ দিয়েছে। গ্রিন ফাউন্ডেশন নামে একটা এনজিও,
সেটা ইন্টারন্যাশনাল কাদের কি আছে দেখে নিন, নাম বলে দিচ্ছি আমি। এরা এমন ভাবে বদনাম করেছে ভারতবর্ষের, তখন আমাদের সরকারও ছিল না, ইউপিএ গভর্নমেন্ট ছিল, এই কমিউনিস্টের এই লোকগুলো পেছনে ছিল সবগুলো। ভারতবর্ষের যতগুলো এই ধরনের আন্দোলন হয়েছে সবগুলো পিছনে কমিউনিস্টের লোক থাকে, আর পেছনে ইন্টারন্যাশনাল চক্র। পরে আমাদের জিডিপি ডাউন করে দিয়েছিল 2 থেকে 3%। ভারতবর্ষের জিডিপি ডাউন করে চারটিখানে কথা, কারণ কি কেউ তখন আমাদের এখানে আসতো না, আরে এখানে যারা যাওয়া যাবে, এখানে তো স্ট্রাইক টুইক করে সব বন্ধ করে দিয়েছে। তো এমন কাশ্মীরে যে পাথর ছোড়া হতো, এই করা হতো, তার পিছনে কে আছে? যারা কাশ্মীরকে পাকিস্তানকে দিয়ে দাও, অরুন্ধতী রয়, বুকলিকে তাকে পুরস্কার দেওয়া হয়, এরাই তো ছিল। তো এই যে এফসিআর এর বিষয়ে কি হচ্ছে? এফসিআর এর বিষয়ে বাইরে থেকে ফান্ডিং আপনি আনবেন, কোনো আপত্তি নেই, আনবেন, তো সেটা সরকারকে জানাতে হবে, জানতে হবে। আর আগে এফসিআর এর যে পয়সা আনার পর তার মধ্যে যে অনিয়ম বা কোনো কিছু হতো, তো তার জন্য 5 বছরের জেল আর 4 জরিমানা ছিল। এখন সেটাকে 1 বছরের জেল করা হয়েছে আর জরিমানা কম করা হয়েছে, তাহলে তো লাভই তো হলো। হ্যাঁ, রেসপন্সিবিলিটি ফিক্স হয়েছে। আগে কি হচ্ছে, টাকা আসার পরে একটা সংস্থা বানানো হলো, সংস্থা বানানোর পরে তো সেটা রিনিউ করা হতো না। আপনি নিয়ে এসে বাড়ির মধ্যে আপনি এখানে উগ্রবাদী কাজ চালাচ্ছেন আর রিনিউ করছেন না। সেটা একসময় আপনার 5 বছরের জন্য সময় ছিল, করে নিয়ে আপনি সেটা শেষ হয়ে গেছে, তারপরে এখানে আপনি বন্দুক বানাচ্ছেন, আর তার এটা কি হচ্ছে কি না করছে সরকারকে জানকারি দেবেন না। এখন কি হচ্ছে, যদি রিনিউ না করেন সেটা সরকারি সম্পত্তি হয়ে যাবে। রিনিউ করতে আপনার আপত্তি কি? যেমন উদাহরণ, রাজীব গান্ধী ফাউন্ডেশনে চাইনিজ এমবেসি থেকে হোয়াইট মানিতে 1,25,00,000 টাকা দেওয়া হয়েছে তৎকালীন সময়। তো রাজীব গান্ধী ফাউন্ডেশনটা কার? সোনিয়া গান্ধী, তার মধ্যে রাহুল গান্ধী, কংগ্রেসের তাবর নেতা। তো তার মধ্যে চাইনিজ এমবেসি এত দানবীর হয়ে গেল, ডাইরেক্ট তার মধ্যে 1,25,00,000 টাকা দিয়ে দিল। তারপরে ছিল আরো মহা বিপদ, এই এনজিওর মাধ্যমে, এই সংস্থার মধ্যে যারা পদাধিকারী, তাদের উপরে কোনো কানুনি ব্যবস্থা নেওয়া যাবে না, তারা সব ষষ্ঠীর জামাই। আপনি প্রেসিডেন্টের উপর করতে পারবেন না, পদাধিকারীর উপর করতে পারবেন না, কার উপরে করতে পারবেন? সাধারণ মেম্বারের উপরে। কেন? কারণ কি, তার জন্য বানানো হয়েছিল, কারণ ওই পদাধিকারী সোনিয়া গান্ধী ছিলেন, তার জন্য পদাধিকারী তার বাইরে, উনার কারণে সমস্ত সবাই বেরিয়ে চলে গেছে। আরে ভাই, প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এদেরকে যদি না ধরেন তো মেম্বার ধরে করবেন কি আপনি? তো এবার আপনারা বুঝুন, এফসিআর এ আনার দরকার না দরকার নেই? দেশ রক্ষা করতে হবে না তাদেরকে রক্ষা করতে হবে? তো এরা যাই কিছু করো, এফসিআর আনবো, বিপ্লবদের বলছি আনবো, পাস করাবো, এবং কারণকে হিসাবে ভারতবর্ষের মধ্যে থাকতে হবে। ত্রিপুরার মতো জায়গায় দীর্ঘদিন সেখানে আরএসএস ও কাজ করেছে, বিশেষ করে ট্রাইবাল এরিয়াতে। ধর্ম পরিবর্তনের সঙ্গে এই ফরেন ইনভেস্টমেন্ট একটা খুব সম্পর্ক বারবার উঠে এসেছে, এবং এমনকি কোথাও উগ্রপন্থী কাজের সঙ্গেও নর্থ ইস্টার্ন স্টেটের কথা। দেখুন, আমি অত বিষয়ে যাব না, কিন্তু সেটা অ্যাপসের বিষয়টা প্রথমবার নরেন্দ্র মোদী নিয়ে এসেছেন তেমন না। আদরণীয় প্রণব দা এখন নেই, কাজটা প্রণব দা থাকার সময় শুরু করেছিলেন, কিন্তু কাজটা করে যেতে পারেননি। কারণ কি, ওই দলের যে চিফ ছিলেন সোনিয়া গান্ধী ছিলেন, রাজীব গান্ধী ফাউন্ডেশনের যে উনি প্রেসিডেন্ট পাট্রন ছিলেন সবার উপরে, সেই কারণে প্রণব দা সেটা করতে পারেন। হয়তোবা সেই কারণে প্রণব দা দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি। তো আমি আজকের দিনে দাদা নেই, আমাদের গর্ব ছিল, কারণ আমাদের মাঝখান থেকে একজন উঠে এই পর্যন্ত গিয়েছিল, কিন্তু হয়নি কেন সেটা আমি আজকের দিনে বলবো না, কিছুটা তো আপনারা জানেন। আর যেটা বলছেন যে এখানে আরএসএস আছে বা ইয়ে আছে, সবার জন্য সময় নেওয়া হবে, সঙ্গের জন্য সময় নেওয়া হবে, আরএসএস এর জন্য আলাদা আইন হবে, আর এমন হবে। তো তার জন্য রামকৃষ্ণ মিশনের কোনো অসুবিধা হচ্ছে না, আরএসএস এর কোনো অসুবিধা হচ্ছে না, ভারত সেবাশ্রমের কোনো অসুবিধা হচ্ছে না,
তারপর ইস্কনের কোনো, ইস্কন তো ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে, এদের অসুবিধা হচ্ছে না। অসুবিধা যাদের হচ্ছে তাদেরকে একবার বুঝতে হবে আপনাদেরকে, এদের অসুবিধাটা কেন হচ্ছে। কারণ কি, অবৈধভাবে টাকাটা এনে তারপরে হিসাব নিকেশ নেই, 5 বছর করে রিনিউ করা হয় না, তারপরে নিজের সম্পত্তি বানিয়ে নেয়। আলটিমেটলি এটাই হতো। তো অবৈধ সম্পত্তি বানিয়ে সেটা বিক্রি করেও দিত, বিক্রি করে দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হতো। তার বহু উদাহরণ রয়েছে, একটা না বহু উদাহরণ রয়েছে। আমি তো একটা উদাহরণ, কাশ্মীরের যে এই যে পাথর ছোড়া হতো, ইয়ে করা হতো, তার পেছনে এনজিও গুলি কার কার ছিল সবগুলো তো মানুষের সামনে, আপনাদের সামনে গুগল আপনি ইয়ে করুন, বেরিয়ে আসবে, সবকিছু চলে আসছে। सर एक चिंता का विषय है, त्रिपुरा से फ्लाइट कम हो रहा है सिंस पार्लियामेंट में आ रहे हैं। आर यू गोइंग टू रेज दिस इशू एंड स्पीक विद द कंसर्न? এটা আমি দেখেছি যে অ্যাকচুয়ালি কি এটা তো প্রাইভেটাইজেশন হয়ে গেছে এখন, তো এরা নিজের মধ্যে প্যাসেঞ্জারের উপরে নির্ভর করে এরা আপ ডাউন করতে থাকে, যে এই সিজন আমাদের সিজনটা, এই সিজনে কম লোক যায় তার জন্য এরা উঠিয়ে নেয়। তো আমি একবার দেখিনি, আমার কাছে বিষয়টা এসছে, তো আমি তুলবো, কারণ চেন্নাই ফ্লাইট বন্ধ হয়েছে, ডাইরেক্ট যেটা ফ্লাইট হায়দ্রাবাদ সেটাও বন্ধ হয়েছে। আচ্ছা, আমার কাছে খবর, আমি সবগুলো লিখে একবার দেবো, আর আমি একটা মিটিংও করবো, আমি তো চেয়ারম্যান আছি, এটা একটা মিটিং আমি নেবো, নেওয়ার পরে তখন বিষয়গুলো আসবে। একটা বিষয় যে অফ সিজনে এরা অনেক, শুধু ত্রিপুরা না, অফ সিজনে অনেক জায়গায় দিল্লি থেকেও ফ্লাইট উঠিয়ে নেয়, যেটা তো আমাদের ছোট্ট শহর, কিন্তু মেট্রো সিটি থেকে ফ্লাইট এরা তুলে নেয়, কারণ একটা সিজন থাকে। তো হয়তো আমাদের মনে হয় যে না ভাই সবসময় মানুষজন থাকে, একটা সিজন থাকে, কিন্তু তারপরেও কেন উঠিয়েছে এটা নিশ্চিত এক্সকিউজ তো জনতার সামনে আসা উচিত, সেটা করবো। স্যার, ত্রিপুরা মাথার সঙ্গে জোট নিয়ে বিজেপির বিভিন্ন আলোচনা হচ্ছে, দিল্লিতেও মিটিং হয়েছে, আপনিও বিএল সন্তোষের সঙ্গে দেখা করেছেন এবং ত্রিপুরা মাথার যারা নেতৃত্ব তারাও দেখা করেছে। এই জট কাটছে না কেন, বা কোন জায়গায় দাঁড়িয়ে আছে ব্যাপারটা? জট যখন কাটবে তখন দেখে নেবেন। আপনি বলছেন জট কাটছে না কেন, যখন কাটবে তখন দেখবো। তো স্বাভাবিকভাবে এখন আলোচনা চলছে, কথাবার্তা হয়েছে, আপনারাও দেখেছেন, মাননীয় যে ত্রিপুরা মাতার যে চিফ আছেন আদরণীয় প্রদ্যুৎ মহারাজ, উনিও তো মানে বিএল চন্দ্রজির সঙ্গে, রাষ্ট্রীয় অধ্যক্ষের সঙ্গে বসেছেন। তো স্বাভাবিকভাবে একটা তো দেখেছেন, তো বসেছে তো বিজেপি প্রেসিডেন্ট, বিজেপির জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন বসেছে, সোনিয়া গান্ধীর সঙ্গে তো বসেনি। তো একটা জায়গা তো পরিষ্কার হয়ে গেছেন, আপনারা পরিষ্কার করতে পেরেছি তো। ওরা যদি ওদের সঙ্গে বসে তখন আমাকে প্রশ্ন করা। সেই বৈঠকের পর উনি লাইভে এসে আগামীকালকের জন্য একটা বিশেষ ত্রিপুরায় বৈঠকের ঘোষণাও দিয়েছেন, এবং সেই বৈঠক থেকে স্পষ্ট বলেছেন যে এবারে আর কোনোভাবেই সেখানে সাধারণ মানুষের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ত্রিপুরা মাথা। কোথাও যেন একটা ইঙ্গিত ছিল সেই বক্তব্যটা। দেখুন, উনি ওনার লাইভে এসে কি বলেছেন আমি আসলে আমি দেখিনি, আমাকে দেখতে হবে। আপনি বলেছেন বলে আমি তার জবাব দিয়ে দেবো তেমন না, কিন্তু আমি এটা দেখেছি যে মহারাজ বিজেপির জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন বিএল সন্তোষজি এবং আমাদের রাষ্ট্র প্রেসিডেন্ট আছেন, তার সঙ্গে দিল্লিতে দেখা করেছেন, একটা টিম নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ আলোচনার রেজাল্ট কি সেটা তো ইন ফিউচার বলবো। Agreement was supposed to be implemented within a certain time. এবং এই জন্য বারবার ক্ষোভেরও প্রকাশ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা যে ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন হচ্ছে না, ছিলেন ওটা। এবং এক্ষেত্রে ত্রিপুরার কেউ মানে বাধা সৃষ্টি করছে, তার বারবার এই অভিযোগ। দেখুন এটা মহারাজ বলেছে, আমি তো বলিনি। তো মহারাজকে এই কথাটা জিজ্ঞাসা করা, মহারাজ আমাকে যদি, আমি মহারাজের পার্টি করি না, মহারাজের সঙ্গে আমার ব্যক্তিগত একটা, তোমার আপনার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক আছে, ওদের সঙ্গে আছে এমন সম্পর্ক, সেই কারণে আপনার পত্রকারিতা কি করবেন, কার জন্য কি লিখবেন, এটা আমি তাই করতে পারবো না। দেখুন আমার অ্যাপিলেট না জেনেও তো লিখে দিয়েছে। আচ্ছা, এটা হয়তো ওয়েবসাইটে সম্ভবত ফলস এটা গভর্নমেন্ট সাইট না, They quoted the government and আর গভর্নমেন্টের পার্লামেন্টেরও না, আর স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টেরও না, আমি মনের আনন্দে লিখেছি। স্যার,
আগরতলা আগাউড়া রেলওয়ে ওটা অনেকদিন থেকে অলমোস্ট অ্যাবান্ডেন্ট রয়েছে। তারপরে আগরতলা থেকে চট্টগ্রামের মধ্যে বিমান পরিষেবার কথা ছিল, এই বিষয়গুলো কি আগামী দিনে চলবে না? পাশাপাশি সাবরুমের ব্রিজ দেখুন সাবরুমের বৃষ্টি তো সব তৈরি গেছে। আমার মনে হয় আপনার শঙ্কর বাবুকে জিজ্ঞাসা করলে আরো বেশি খবর পাবে সাবরুমের। আমি সাউথে গিয়েছিলাম, শঙ্করকে জিজ্ঞাসা করেছিলাম শঙ্কর বাবুকে। ওইদিকে মিটিং একটা হয়েছে, রোড আমরা যেটা 400, 450, 500 কোটি টাকা দিয়েছিলাম রামনগর থেকে চিটাগাং বন্দরগাঁও পর্যন্ত রোড, রামনগর রামগড়, তো রোড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কারণ সিঙ্গেল রোড ছিল, সেটা ভারত সরকার টাকা দিয়েছে। এখানেও হয়ে গেছে, ব্রিজ তো আমি থাকার সময় কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাংলাদেশের একটা অফিসিয়াল যে স্টাফ যারা রয়েছে তাদের সঙ্গে ভারত সরকারের একটা আলোচনা কিছুদিন আগে হয়েছে, একটা মিটিং হয়েছে। তো আমি তো চাই যে খুব কম সময়ের মধ্যে রাস্তাটা খুলে দিলে ত্রিপুরার মানুষের আর্থিক উপার্জনটা বাড়বে, ত্রিপুরার মানুষের রোজগার পাবে। সেটার জন্যই তো সেটা করা হয়েছিল। বাংলাদেশের মাঝখানে একটা রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক স্থিতি পরিবর্তন হয়েছে, তার কারণে ওটা দেরি হয়ে গেছে। আশা করি সেটা যদি বাংলাদেশ সরকার কম সময়ের মধ্যে করে, তাতে সবচেয়ে বেশি লাভবান কেউ যদি হবে সেটা বাংলাদেশ সরকার হবে। এটাই অনেক সময় ওখানে কিছু কিছু মৌলবাদী সংস্থান আছে, সেগুলো বোঝানোর চেষ্টা করে, তাতে ভারতের লাভ না। ভারতের কি লাভ হবে? ভারতের ঠিক আছে জিনিসপত্র এখনো তো আসে, আমরা তো আসি, আমাদের অভ্যস্ত হয়ে গেছি। তো আমাদের ওখানে আসামগরতলা রোড দিয়ে দূর থেকে আসে, তো আমরা বড় হয়েছি, বিপ্লব তো খেয়ে দিয়ে ডাল চাল খেয়ে বড় হয়েছে। তো এই কারণে এই দিক দিয়ে রাস্তাটা হলে বিপ্লব 6 ফুট 3 ইঞ্চির প্রথমে 8 ফুট হয়ে যাবে তেমন না। তো এগুলো তাদেরকে বোঝানো উচিত। তাতে সবচেয়ে বেশি আমি পুরো স্টাডি করেছি সব হিসেবে শেখ হাসিনা যে মিনিস্টার প্রাইম মিনিস্টার থাকাকালীন ম্যাডামকে আমি দেখিয়েছিলাম, উনিও জানেন। তাতে বাংলাদেশ লাভান্বিত বেশি আমাদের থেকে, কারণ রেভিনিউ পাবে বড় মাত্রায়। আর তার মধ্যে চুক্তির মধ্যে এমন আছে যে গুডস গুলো আসবে তাদের ট্রাক দিয়ে, তাদের ট্রান্সপোর্টেশন দিয়ে আসবে, তো ওটার লাভও বাংলাদেশই পাবে। এর মধ্যে একটা কন্ডিশন রেখে দিয়েছে, আমাদের ট্রান্সপোর্টেশন করা যাবে না, এবং তার মধ্যে এক্সট্রা টাকাও রেখে দিয়েছে, পার কিলোমিটার এত টাকা বেশি। তার জন্য তারপরও আমরা মেনে নিচ্ছি, চলো ভাই চালু করো। তো সেইভাবে এটা চালু হলে বাংলাদেশ তো লাভান্বিত হবেই, স্বাভাবিকভাবে ত্রিপুরা করিডোর হলে আমরা ত্রিপুরার মানুষ উপকৃত হব। ত্রিপুরাতে বন্দে ভারতের ব্যাপারে কোনো রকমের সম্ভাবনা আছে? কিসের বন্দে ভারত? বন্দে ভারত ট্রেন? দেখো আমি তো আর রেলমন্ত্রী নই, কিন্তু ত্রিপুরাতে যাই রেল এসছে, যতটাই এসছে, এই ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, মানিক শাহ, বিপ্লব দেবের কারণে এসছে। ওদের কারণে একটা ট্রেন এরা নাম দিচ্ছিল, ওই নর্থ ইস্ট, সরি ত্রিপুরা সুন্দরী যে এক্সপ্রেস, সেটা একটা এক্সপ্রেস ট্রেন কমিউনিস্ট থাকাকালীন শুরু হয়েছিল, সেটাও এনেছিলাম ইনডাইরেক্টলি আমি আর সুনীল দেব ধরেছিলাম। ওদের হারানো হয়নি। ওরা তো নামই মানে কালমার্ক্সের নামে নামকরণ করতে চাইছিল। তো আমি গিয়ে এটার নামকরণ, তখন সুরেশ প্রভু মন্ত্রী ছিলেন, মানে 2 দিনের মধ্যে নাম চেঞ্জ করে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস নাম দিয়ে এনে ত্রিপুরার নামটা, কমসে কম ট্রেনটা যখন যাবে, আমার ত্রিপুরার নামটা তো জানো, সেই উদ্দেশ্যে রাখা। ধার্মিক উদ্দেশ্য বিপ্লব রেখেছে এমন নয়, ত্রিপুরার নামটা জানো, ত্রিপুরেশ্বর মন্দিরটাকে চেনো, তাতে মানুষ আসবে যাবে, দর্শনার্থী আসবে, তখন ত্রিপুরার মানুষের একটা রোজগারও হয়, তার মধ্যে স্পিরিচুয়াল ট্যুরিজম। একটা ছোট্ট ইস্যু, এটা হচ্ছে when communal politics in Tripura is also there a section at triangle. একটা সিএম স্যারের একটা কথা নিয়ে বারবার বলছে যে সিএম স্যার বলেছেন যে due to the partition, the part of Tripura, Chakra Rusnabad, যেখান থেকে টাকাটা আসতো, ট্যাক্স আসতো, that has gone to present Bangladesh by East Pakistan. So the people, those who have moved from that part, they should be considered as internal displaced people, not as a refugee. Do you subscribe this? দেখুন সেই বিষয়ে, দেখুন যত বেশি আপনি পেছনের দিকে যাবেন, পেছন থেকে শিক্ষা নিতে হয়, আগের দিকে চলে যেতে হয়। বারবার আমি পেছনে চলে যাব, তো নিজের স্বভাবটাও তেমন হয়ে যাবে। আমি পেছন ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, আমি তো মহারানী বিভূদেবী, যিনি আমাদের মহারানী আছেন, মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিকের মা, উনি দেখেছে আমাকে ভাষণের মধ্যে, ওখানে আমি যখন সিএম ছিলাম, জামাতে আমাদেরকে একটা জায়গা এখানে দেওয়া হয়েছিল, পুকুরটা যে ছিল ওখানে একটা জায়গা মহারানীও দিয়েছে, মহারাজরাই দিয়েছে তাদেরকে, রানী পুকুরের কাছে। ওখানে ভাষণ দেওয়ার সময় মহারানী বলেছে, ভাষণটা দেখে মহারানী বলেছে যে তো আমার শ্বশুরের সব ছিল,
আমরা 40,000 টাকা থেকে চিটাগাংকে কিনেছি, আমরা এত হাজার টাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া তার কর দিয়ে আমরা নিয়েছি। তো সমস্তটাই মহারাজের যে লাইব্রেরি এখন যে ঘটনা হয়েছে তখন সেগুলো পুড়িয়ে শেষ করেছে। বিবেকানন্দ লাইব্রেরি কুমিল্লাতে ছিল। তো স্বাভাবিকভাবে এগুলো তো ইতিহাস, এটা তো মিথ্যা নয়। তো মহারাজের যে ছোট্ট ত্রিপুরা নয়, ত্রিপুরার কমসে কম 7-8 গুণা বড় ত্রিপুরা রাজ্য ছিল। তো সেটা কোনো অসত্য নয়, সত্য কথা। ত্রিপুরার রাজা বড় রাজ্যের অধিকারী ছিল। ত্রিপুরার ডাইনেস্টি ভারতবর্ষের 5টার ওল্ডেস্ট ডাইনেস্টির মধ্যে একটা ডাইনেস্টি। তো তার জন্য আমরা গর্বও করি যে আমাদের রাজ্যের যে রাজা সেটা 5টা পুরনো রাজার মধ্যে একটা, এত পুরনো ডাইনেস্টি। তো আমাদের রাজ্যটা অনেক বড় ছিল। তো এখনকার কে কি বলছে তাতে কোনো আসে যায় না। দিস ইজ ফ্যাক্ট যে বাংলাদেশের বড় একটা অংশ এখনো তো মহারাজ বলেছেন। মাঝখানে যখন কেয়ারটেকার ওখানে যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন ইউনিস, ওই সময় তো মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিককেই বলেছিলেন, বলে এই তো উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, তার মধ্যে উনি বলেছেন যে এটা তো আমাদেরই ছিল। আমরা চিকেন নেক বলছো, ধমকি দিয়ে চিকেন নেক নিয়ে যাবো, নর্থ ইস্ট নিয়ে যাবো, তখন মহারাজ বলেন সিলেট নিয়ে এসব তো আমাদের। তো আমি বলছি মহারাজও তো ইতিহাসটা জানে, মহারাজ শুধুই তো বলেছে এগুলো আমাদের ছিল। নতুন কোনো কথা নেই, যে যারা এগুলো বলে এমনিতেই মনের আনন্দে বলে, কিন্তু ফ্যাক্ট সঠিক যে আমাদের ত্রিপুরা বহু বড় ছিল। এবং সেটার মধ্যেই কুমিল্লাতে তো আমার বাবা কুমিল্লাতে থাকতেন। তো আমাদের কাছে জমিন যে দালাল দলিল ছিল, মহারাজাদের দলিল ছিল ত্রিপুরা কুমিল্লাতে, খাজানার দলিল তো মহারাজদেরই ছিল। এটা এরিয়া তো মহারাজদেরই ছিল। বোঝাতে সক্ষম হয়েছি তো? দেখো, মনুশ্রীর আপডেটে, মনুশ্রীর বিষয়ে আমি হেলথ মিনিস্টারের সঙ্গে, আমি রাজীব ভট্টাচার্য কথা বলেছি। আমি শুনেছি একটা রাজীব বাবু আশ্বাসন বললো যে একটা 50-60 লক্ষ টাকার একটা মঞ্জুরি হেলথ মিনিস্ট্রি সেন্ট্রাল দিয়েছে। তারপর এমনিতে লোক কিছু টাকা পয়সার ব্যবস্থা করেছে। টাটা ট্রাস্ট থেকেও একটা, যেটা আমি পাঠিয়েছিলাম টাটা ট্রাস্টে, ওখান থেকেও 20-25 লাখ টাকার একটা স্যাংশন হয়েছে, ফলো আপ করেছিলাম আমি। তারপর লিখেছি, কিন্তু তারপর আপনাদেরকে বলো 16 কোটি টাকা চারটিখানির কথা না, এক ব্যক্তি থেকে পাওয়া যায় না। এক ব্যক্তি দিতে চাইলেও যে 16 কোটি টাকা হোয়াইট মানি দিতে গেলে কমসে কম তার কাছে মিনিমাম 100-200 কোটি টাকার টার্ন ওভার হতে হয়, না হলে 16 কোটি টাকা দিতে পারবে না হোয়াইট মানি, জানি। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেভাবে আমরা চেষ্টা করছি সেটা হয়ে গেলে তো মঙ্গল। আমি আপনাদের মতোই ওনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা যতটুকু করার চেষ্টা করছি। Sir, one last question. You launched the Neshamo Tripura, but still now this issue is still going on, and there has been change in the NDPS. NDPS में भी आपने change लाए हैं। अभी तक ये कहाँ पे ये main issue क्या है? What is the problem? দেখুন, তাতে আমি অত্যন্ত দুঃখিত। আমি বারবার একটা কথা বলি আপনাদের মাধ্যমে, সরকার যেটাই করো, আমাদের ত্রিপুরাতে ক্লাব কালচার আছে, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে। আমি একবার এই ক্লাবগুলোকে দায়িত্ব দিয়েছিলাম, বলে তোমরা তোমাদের এরিয়াকে ক্লাবগুলো শুধু দুর্গাপুজো করার জন্য আর চাঁদা তুলে সামনে 3টা দোকান করে রেন্ট উঠানোর জন্য তো ক্লাব বানানো হয়নি, ক্লাব সমাজ সেবার জন্য করা হয়েছে। তো ক্লাবগুলো যদি দায়িত্ব নিয়ে নেয়, সবগুলো ক্লাবের মধ্যে সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, বডি আছে, এবং এদের সবগুলো ক্লাব মিলিয়ে আলাদা আলাদা গ্রুপও করা আছে। এরা দায়িত্ব নেওয়া উচিত নিজের এরিয়ার মধ্যে, যাতে ড্রাগস কেউ ইউজ না করে, না বিক্রি করতে পারে। ক্লাবগুলো যদি নেমে যায় রাস্তাতে, ছেলে মেয়েরা, আমাদের যে মানে ইনোসেন্ট বাচ্চারা ড্রাগস নিয়ে নিচ্ছে, সেখান থেকে বাঁচার সুযোগ হবে। সরকার যেটা করছে, সরকারকে আরো বেশি তার মধ্যে কাজ করা উচিত। সরকার করছে, মাননীয় মুখ্যমন্ত্রীজি নিজে রয়েছেন, হোম মিনিস্টার করছেন। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বারবার বলি, আমি তো ত্রিপুরার ছেলে, আমি জানি ক্লাবের একটা প্রভাব নিজের এরিয়ার মধ্যে থাকে। কার জমি বিক্রি হয়েছে সেটা খোঁজ না করে, কার বাড়িতে নেশার ট্যাবলেট নিচ্ছে সেটা যদি খোঁজ করে, তো ক্লাবগুলির জন্য ভালো, সমাজের জন্য ভালো, আর ক্লাবগুলির প্রতি মানুষের মানসিকতাও পরিবর্তন হবে। আমি
আপনাদের মাধ্যমে ক্লাবের সমস্ত ক্লাবের সেক্রেটারিদের প্রেসিডেন্টকে অনুরোধ করছি, কে বললো মুখ্যমন্ত্রী বলেছে, এমপি বলেছে, সেখানে না গিয়ে নিজে করো না ভাই। নিজের ছেলেটা যখন ইয়াবা ট্যাবলেট নেবে তখন টের পাবে। তার জন্য অন্যের ছেলে হয়েছে তার জন্য আপনার দায়িত্ব নেই এমন নয়। আজকে অন্য ছেলে নিয়েছে, কালকে আপনার ছেলে নেবে। আমার ছেলে এখন আমার কাছে তো চলো ভাই দিল্লিতে থাকে, আমি আমার ছেলের সঙ্গে খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক থাকি, কারণ আমার ছেলের বয়সটা কম। কাছে আশপাশে থাকি, কি করে না করে আলোচনা করি, বসি। তো গার্জেনরাও এভাবে একটু টাইম দেওয়া, আমি মা বাবাকে বলবো ছেলে মেয়েদেরকে একটু সময় দেওয়া, কথাবার্তা বলা। কারণ ড্রাগসটা নেওয়ার পরে প্রথম দিকে আপনি বুঝতে পারবেন না, প্রথম দিকে তো মনে করবেন বা ছেলে তো পড়াশোনা করছে, ছেলে একদম জিমে যাচ্ছে, এক্সারসাইজ করছে, একদম ডোলা ডোলা নিয়ে এসছে, এ তো ট্যাবলেট করছে, তো জানে না কিছুদিন পরে যখন সিরিয়াস হওয়ার একটা পায়। তার জন্য এই বয়সে, যে বয়সটা 16 থেকে 25 বছর বয়সটার মধ্যে ছেলে হোক মেয়ে হোক, তরুণ বয়স, তো তাদের প্রতি নজর দেওয়া আমাদের কর্তব্য। আমি আবারও বলছি, ত্রিপুরার সমস্ত ক্লাবগুলি যদি আমাকে সামান্য এরা ভালোবাসে, তো ইনিশিয়েটিভ নিজেরা তৈরি করো যে নিজের এই এরিয়ার মধ্যে কোনো ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে যাব না। তারপরে যদি কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স হয়, তো আমার বাড়িতে স্টাফ আছে, বলে কে ইন্টারফারেন্স করছে, কে তার পেছনে আছে বলে দেওয়া, আমি অ্যাকশন করিয়ে নেব মুখ্যমন্ত্রী।